ফার্স্ট অফ অল, এক বাচ্চার বাপ উনি, তাই উনি নেভিন ক্যাপ্টেন হোক কিংবা সামান্য অফিসার, আমার তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না। আমি কিছুতেই ওনাকে বিয়ে করতে পারবো না। তৃষার তীব্র চিৎকারের কথাগুলো বললেও ঘরের অন্য দুই সদস্যের মধ্যে বিশেষ কোনো বিকার দেখা গেল না। ভাবি শায়লা বেগম পাষাণ মূর্তির ন্যায় নির্বিকার চিত্তে বসে আছেন, আর বড় ভাই তৌসিফ সাহেব অপরাধীর মতো মস্তক অনবরত করে নিঃশব্দে অবস্থান করছেন। তৃষা সদ্য কলেজে পদার্পণ করেছে বলা যায়, চঞ্চলতা তার স্বভাবজাত। উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের অত্যন্ত মনোযোগী একজন শিক্ষার্থী। বাড়ি সুবর্ণনগর গ্রামে হলেও পড়াশোনার খাতিরে শহরে থাকে সে। তবে দুদিন আগে বড় ভাইয়ের অসুস্থতার খবরে হন্তদন্ত হয়ে জরুরি ভিত্তিতে ছুটি নিয়ে আজই হোস্টেল থেকে ছুটে এসেছে সে। অথচ বাড়ি এসে দেখলো ভাইয়ার অসুখটা আসলে একটা বাহানা মাত্র। আসলে উদ্দেশ্য তাকে বিয়ে দেওয়া। সাধারণ বিয়ে হলে তার হয়তো কোনো আপত্তি থাকতো না, কিন্তু যখন শুনল তার পাত্র আরজু এহসান শায়লা বেগমের দূর সম্পর্কের আত্মীয় এবং নেভির দাপুটে ক্যাপ্টেন, তৎপর বেঁকে বসেছে সে। কারণ একটাই আর্য বিপত্তি। শুধু তাই নয়, 5 বছরের একটা মেয়েও আছে তার। তৃষা ফুঁসতে ফুঁসতে বলল, ভাইয়া তুমি অত্যন্ত কিছু বলো। আমায় এভাবে মিথ্যে বলে ডেকে এনে এই বয়সে একটা বাচ্চার মায়ের চেয়ারে বসিয়ে দিতে চাইছো? শায়লা বেগম মুখে মুখ খুললেন, গলা স্বর তীক্ষ্ণ করে বললেন, অনেক তো হলো। বাবা মা মরা ননদকে নিজের মেয়ের মতো আগলে রেখেছি। এখন আমাদের ঘাড়ে বসে আর কতদিন খাবি? ভালো পাত্র পেয়েছি, তাই সম্বন্ধ করেছি। তোর ভালোর জন্যই করেছি তৃষা, জেদ করিস না। ভাবির মুখের এই কর্কশ কথাগুলো তৃষার বুকে তীরের মতো বিঁধল। নিজের ভাইকেও আজ কেমন যেন অজানা মনে হচ্ছে তার। তৌসিফ সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, তৃষা, আর্য মানুষ হিসাবে খুব ভালো। তোর ভবিষ্যৎ সুরক্ষিত হবে রে বোন। আমার আর জেদ করিস না। তৃষা বরাবরই বড্ড এগুয়ে, যে তার ক্রোধ প্রকল্পিত কণ্ঠে সে বলল, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের ভাবতে হবে না। ভেবেছ আমাকে নিয়ে, এবার আমার নিজের চিন্তা আমাকেই করতে দাও। এই বিয়ে আমি করব না, করব না মানে করবই না। শায়লা বেগম অত্যন্ত ধূর্ত রমণী। আরজুর সাথে বিয়ে হলে তৃষার ভবিষ্যৎ করবে কিনা সে ব্যাপারে তার কি যায় আসে না। তিনি চিহ্নিত নিজের ভবিষ্যৎ নিয়ে। আরজুর সাথে তৃষার বিয়ে হলে তার ভবিষ্যৎ আর তার ছেলে মেয়ের ভবিষ্যৎ পরিষ্কার। শায়লা বেগম এবার চোপা ছেড়ে উঠে দাঁড়ালেন। তৌসিফ নীরজের দিকে আঙুল উঁচিয়ে তীক্ষ্ণ গলায় বলতে শুরু করলেন, এই জন্য বলেছিলাম বোনকে বেশি আশকারা দিও না। শুনলে না আমার কথা? পাঠালে শহরে পড়তে। এখন বুঝেছো তো ঠেলা। এত বড় মেয়ে এখন মাথার উপর চড়ে নাচছে, মুখে মুখে তর্ক করছে, আমাদের খেয়ে পড়ে আমাদেরকে অপমান করছে। তৌসিফ সাহেব অসহায়ের মতো মিনমিন করে বললেন, আরে ও তো ছোট মানুষ, হুট করে সব শুনে ঘাবড়ে গেছে। ছোট মানুষ? শায়লা বেগমের ব্যঙ্গাত্মিক হাসিতে ঘর যেন কেঁপে উঠল। 18 বছর বয়স হয়েছে, একে ছোট মানুষ বলে না। আর কতকাল আমাদের ঘাড় মাস জ্বালিয়ে এখানে পড়ে থাকবে? আমার কি নিজেদের সন্তানের বাদ দিয়ে আজীবন ওর পিছনে টাকা ঢালবো? ক্যাপ্টেন আজের মতো পাত্র কপালে জোটা ভাগ্যের ব্যাপার। আজের হাত ধরে এই পরিবারে উন্নতি আসবে বলেই তো আমি এত খাটছি, আর উনি এখন নকরা দেখাচ্ছে। তৃষা পাথরের মতো দাঁড়িয়ে রইল। ভাবির কথাগুলো তার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করলো। সে বুঝতে পারলো এই বাড়িতে তার অবস্থান এখন কেবলই একজন বোঝা হিসেবে। তার পড়াশোনা, তার স্বপ্ন সবই শায়লা বেগমের চোখে অপচয়। শায়না বেগম থামলেন না, আরও বিষ ঢেলে বললেন, নিজের মা বাপ তো নেই, এখন আমরা মরে গেলেই তো বাঁচিস। তাহলে বুঝতি দুনিয়া কত কঠিন। আমাদের ঘাড় মটকে খেয়ে এখন সতীবানা দেখানো হচ্ছে। রাজি না হলে আজই হোস্টেলে চলে যা, আর কোনোদিন এই বাড়ির মুখ দেখাবি না। আমরাও দায়মুক্ত হই। তৌসিফ সাহেব অপরাধীর মতো মাথা নিচে করে রইলেন। নিজের আদরের বোনটার দিকে চেয়ে একটা প্রতিবাদও করার সাহসও তার নেই। তৃষার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু পরক্ষণই সে সেটা মুছে ফেলল। জেদটা এখন আর বিয়ে না করার উপরই নেই, বরং এই বাড়ি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার উপর চেপে বসেছে। শায়লা বেগমের প্রতিটি কথা তাকে বুঝিয়ে দিয়েছে এখানে তার মায়ের কোনো দাম নেই। তৃষা কাঁপা কাঁপা গলায় কিন্তু স্পষ্ট স্বরে বলল, থামো ভাবি, আর একটা কথাও বলবে না। আমি বুঝতে পেরেছি আমি তোমাদের কাছে কতটা অপছন্দের। তোমাদের ঘাড় থেকে নামার জন্য যদি এই বিয়েটার সমাধান হয় তবে আমি রাজি। শিব সাহেব চমকে উঠে ডাকলেন, তৃষা। তৃষা ভাইয়ের দিকে না তাকিয়ে শায়লা বেগমের চোখের দিকে তাকিয়ে বলল, বিয়ে করব, আজই করব। তবে মনে রেখো ভাবি, আজ এই বাড়ি থেকে বিদায় নিয়ে নিচ্ছি মানে চিরকালের জন্য নিচ্ছি।
শায়লা বেগমের মুখে এক পৈশাসিক জয়ের হাসি ফুটে উঠল। তিনি ব্যস্ত হয়ে বললেন, লক্ষ্মী মেয়ের মতো কথা। ইশারা বাবা যাও, আয়েশা কাকিমাদের খবর দাও, ওরা তো আজই আসতে চেয়েছিল। আর কাজী সাহেবকেও বলে রাখো আজ রাতে শুভ কাজটা সেরে ফেলি। ধীরে পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল, অথচ তার চঞ্চল মনটা আজ নিথর হয়ে গেছে। যার সাথে জীবন শুরু হতে যাচ্ছে তার প্রতি কোনো ভালোবাসা নেই, নেই কোনো আগ্রহ, আছে কেবল এক বুক অভিমান আর নিরুপায় হয়ে মেনে নেওয়া এক নিয়তি। পৌষের শেষ প্রহর আসন্ন, দিবালোকে ছিলান হয়ে আসতে ছায়া বিস্তার দীর্ঘতর হয়েছে। আকাশ প্রান্তে গধূলির রাঙা আভা যেন কালো কোনো এক বিদায় ব্যথার রাগিনী আলাপ করছে। নীল দিগন্ত কমলা রঙে রঞ্জিত। আর্যদের গাড়িটা এসে থামল সুবর্ণনগর গ্রামের শান্ত প্রান্তচ্ছের এক সুদৃশ্য অট্টালিকার সম্মুখে। বাড়িটা 2 তলা বিশিষ্ট, ওপরে তৃণসবুজের রঙের টিনের ছাউনি, যা শহরে মানুষদের কাছে টিন শেড হিসেবে পরিচিত। চারদিকে পরিবারটি বাগান আর কারুকার্যময় স্থাপন বলে দেয় এই পরিবারটি কেবল বিত্তবানই নয়, যথেষ্ট রুচিবোধ সম্পন্ন। গাড়ির ভেতরে ক্যাপ্টেন আর্য ইহসানের মুখচ্ছবি শ্রাবণের মেঘাচ্ছন্ন আকাশের মতো গম্ভীর, ললাটে চিন্তার সূক্ষ্মরেখা। এই পরিণয়ে তার বিন্দুমাত্র অভিপ্রায় ছিল না, বরং এক প্রকার বাধ্য হয়ে সে আজ এখানে উপস্থিত। যার জন্য নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে আসা সেই সহধর্মিণীর দেওয়া ধোঁকার পর তার জগৎটা লণ্ডভণ্ড হয়ে গেছে। বিশেষ করে তার 5 বছরের মেয়েটি, যার কথা একটিবারও ভাবেনি, মা নামক মানবটির সেই চঞ্চলা প্রজাপতিটি এখন এক বিষণ্ণ ছায়ায় পরিণত হয়েছে। বাবার সান্নিধ্য ছাড়া সে এক মুহূর্তে স্থির থাকতে পারে না, এমনকি কক্ষের বাইরে পর্যন্ত পা বাড়ায় না। অথচ পেশার তাগিদে আর্যকে দিনের অধিকাংশ সময় সমুদ্রের নোনা জলে আর রণতরীর ব্যস্ততায় অতিবাহিত করতে হয়। প্রাণ প্রিয়তম হিসেবে স্বীকৃতি দেওয়া কালনাগিনীর সেই প্রতারণা বছরখানেক অতিক্রম হলেও আজও আর্য জগৎটা বড্ড অগোছালো। তার উপর মাতৃহীনা ছোট্ট মেয়েটি তার চোখের মণি। মেয়েটির সামান্য কষ্ট সহ্য করতে সম্ভব নয় আর্যর পক্ষে। তাই বিয়েতে বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও শুধু মেয়ের মুখে দেখছে চাচির কথায় রাজি হয়েছে সে। বাড়ি থেকে নামার আগে আর্য একবার নিজের মনেই দীর্ঘশ্বাস ফেলল। নীল দিগন্তর কমলা আভা তখন ক্রমশই গাঢ় অন্ধকারের নীল হতে শুরু করেছে। তসিফ সাহেবের গাড়ির শব্দ পেতেই ব্যস্ত সমস্ত হয়ে বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে এলেন। মুখে মেখে হাসি রেখা থাকলেও দৃষ্টিতে অপরাধবোধের ছায়া। শায়লা বেগম ভেতর থেকে উৎসুক তরে তাকিয়ে আছেন। তার আশঙ্কা সিদ্ধ বুঝি এই মুহূর্তে হতে চলছে। অন্দরমহলে তিশার শয়নকক্ষে তখন কৃত্রিম উৎসবের আয়োজন চলছে। বাতাসের আর্দ্রতায় পৌষের হাড় কাঁপানো শীতের চেয়েও বেশি অনুভূত হচ্ছে এক থমথমে নীরবতা। তিশার ছোটবেলার 2 সখী ওহি আর শিয়া তাকে বিবাহের সাথে সাজাতে ব্যস্ত। পাড়ার চঞ্চল মেয়েদের স্বভাবসুলভ কৌতূহল আর হাসাহাসি আজ যেন তিশার কানে তপ্ত বালুর মতো বিঁধছে। ওহি ওর চুলে ফুল গুজতে গেল। তিশা ঝাটকা দিয়ে মাথাটা সরিয়ে নিল। ওই মুখ ছোট করে বলল, আরে তিশা, অত্যন্ত একটু তো হাস। শুনলাম বরের নাকি হেব্বি পার্সোনালিটি, নেভির ক্যাপ্টেন বলে কথা, তার উপর দেখতেও নাকি দারুণ। তিশা আয়না দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসলো, বলল, পার্সোনালিটি দিয়ে কি ধুয়ে খাবো? ফার্স্ট অল অফ, উনি এক বাচ্চার বাপ। তোদের কাছে এটা দারুণ মনে হতে পারে, আমার কাছে এটা জাস্ট একটা ট্রাপ। এতেই যখন পছন্দ, যা না গিয়ে বিয়ে করে আয়। কে মানা করেছে? সে ফিসফিস করে বলল, ঈশা, কী সব বলছিস? বাচ্চার মা হবি তো কি হয়েছে? ক্যাপ্টেনের ওয়াইফ হওয়ার সুযোগ কি সবাই পায়? আর এমনিতেও তোর বাচ্চা অনেক পছন্দ। ওটা ওয়াইফ না, সেকেন্ড ওয়াইফ সিয়া। আর সেকেন্ড ওয়াইফ হওয়ার শখ আমার কোনো কালেই ছিল না। আর এটা ঠিক যে আমার বাচ্চা অনেক পছন্দ, কিন্তু তা বলে অন্যের বাচ্চার মা? নিজের পড়াশোনা, ক্যারিয়ার সব বিসর্জন দিয়ে আমি অন্যের বাচ্চার ন্যানি হতে যাব কোন দুঃখে? তিশার প্রতি উত্তরে ওহিসিয়া রীতিমতো চুপসে গিয়েছে। তবে তিশা দমেনি, আরও কিছু কথা বলা শোনানোর জন্য তৈরি হচ্ছে সে। ঠিক তখনই ঘরে ঢুকলেন শায়লা বেগম। তিশার তেরা কথাগুলো ওনার কানে গেছে। তিনি কপাল ভাঁজ ফেলে বললেন, তোর ড্রামা কি শেষ হবে না তিশা? বাইরে গেস্টরা এসে বসে আছে, আর তুই এখানে ফ্রেন্ডের সাথে সিনক্রেট করছিস? তিশা উঠে দাঁড়ায়। পরনের শাড়িটা যেন ওর কাছে একটা বোঝা। ও ভাবির চোখের দিকে তাকে সরাসরি বলল, সিন আমি ক্রিয়েট করছি না ভাবি, তোমরা করছো। যে নাটকটা শুরু করেছো সেটা শেষ দেখার জন্য তো এখানে বসে আছি। চলো, কোথায় যেতে হবে?
শায়লা বেগম মনে মনে রেগে গেল, এখন তা দেখলেন না, কারণ আজকে রাতটা পার করতে পারলেই ওনার আপদ বিদায় হবে। তিনি তিশার হাত ধরে একরকম টেনে নিয়ে যেতে যেতে বললেন, এই তেষ্টা যেন বাসর ঘরেও থাকে, তখন বুঝবি নে দুনিয়া কত কঠিন। আমি না হয় বুঝবো দুনিয়াটা কতটা কঠিন, তবে তবে তোমারও নিজের একটা মেয়ে আছে ভাবি, তাকে এভাবে জীবনের বাস্তবতা শেখাবে তো? শায়লা বেগম কর্দিত দৃষ্টিতে তাকালো তিশার দিকে। তিশার জবাবে বাঁকা হাসলো, শুধু অন্তঃকরণ নিজের নেমে গেল নিচের তলার উদ্দেশ্যে একা একাই। বৈঠকখানে এক ভারী স্তব্ধতা। মাঝখানে একটা কারুকার্য করা পর্দা টানানো হয়েছে। এক পাশে পুরুষের মজলিস, অন্য পাশে অন্দরমহল। পর্দার এপাশে আরজু এহসান পাথরের মূর্তির মতো বসে আছে। তার পরনে সাদা ফরমাল শার্ট আর চোখে মুখে এক বিস্ময় গম্ভীর্য। আর পর্দার ওপাশে ক্রোধিত তিশা। কাজী সাহেব গম্ভীর গলায় তৌসিফ সাহেবকে উদ্দেশ্য করে বললেন, বাবার নাম তো মরিয়ম আহমেদ নেওরাজ, তা আপনি কি কন্যার অলি অভিভাবক? তৌসিফ সাহেব মাথা নাড়লেন। কাজী সাহেব এবার তিশার উদ্দেশ্যে পর্দার আড়াল থেকে বললেন, তিশা শোনো, তোমার ভাই তৌসিফ নেওরাজ সাহেবের উপস্থিতিতে আরজি হোসেনের সঙ্গে তোমার বিবাহ স্থির হয়েছে। মোহরানা ধার্য করা হয়েছে নগদ 5 লক্ষ টাকা। এই মোহরানা ও এবং উপস্থিতির সাক্ষীগণের সামনে তুমি কি এই বিবাহে রাজি আছো? সম্মতি থাকলে 3বার বলো কবুল। তিশা কয়েক সেকেন্ড চুপ করে রইল। ঘরে প্রতিটি মানুষ তখন নিঃশ্বাসে বন্ধ করে আছে। তিশার মনে হচ্ছিল এই কবুল শব্দটা তার সমস্ত স্বপ্নের সমাধি। কিন্তু শায়লা বেগম সেই বিষাক্ত কথাগুলো তার কানে বাজতেই সে চোয়ার শক্ত করে নিল। অত্যন্ত নির্লিপ্ত আর শীতল কণ্ঠে সে শুধু বলল, কবুল। 3বার এই শব্দের উচ্চারণে ঘরবর্তী মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল। কাজী সাহেব এবার খাতাটা নিয়ে পর্দার ওপাশে আরজুর কাছে গেলেন। সেখানে সাক্ষীদের সামনে তিনি একইভাবে প্রশ্ন করলেন, জনাব আরজু ইহসান, আপনি কি সাক্ষীগণের উপস্থিতিতে তিশা নেওরাজকে 5 লক্ষ টাকা মোহরানার সাপেক্ষ নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? আপনিও 3বার বলুন কবুল। আরজুর কণ্ঠে কোনো আবেগ নেই, যেন সে কোনো অফিসিয়াল ডকুমেন্ট সই করছে। একদম নিরেট গলায় সে 3বার উচ্চারণ করল, কবুল। বিয়ে সম্পন্ন হতে কাজী সাহেবের হাত তুলেন মোনাজাতের জন্য। তৌসিফ সাহেব ফুঁপিয়ে কেঁদে উঠলেন। মোনাজাতের সেই করুণ সুর আর আমিন ধ্বনিতে ঘরটা ভারী হয়ে উঠল। সবাই যখন নতুন দম্পতি সুখের জন্য দোয়া করছিল, তিশা তখন মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসল। যে সম্পর্কে ভিত্তি হলো যে তার অবজ্ঞা, সেখানে সুখ আসবে কোথা থেকে? মোনাজাত শেষ হতেই শায়লা বেগম ব্যস্ত হয়ে পড়লেন মিষ্টি বিতরণে। আরজুর কাকিমা তিশার চিবুক ছুঁয়ে দোয়া করলেন। অন্তঃপুর সকলে উপস্থিত হলো আরজুর কাছে। বিয়ে শেষে বর-কনের দেখা হবার মুহূর্ত এটি। যেহেতু তারা একে অপরকে আগে কখনো দেখেনি, তাই এই মুহূর্তে দেখা করানোর জন্য তৎপর সকলে। আরজুর কাকি হামিদা বেগম তখন থেকে তাড়া দিচ্ছেন আরজুকে, কিন্তু অপরপক্ষে দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই আরজুর, তাই উঠে উঠছে না সে। তবে এবার আর রুক্ষ হলো না। তৌসিফ সাহেব নিজে আসলেন বোন জামাইয়ের কাছে। তার সম্মান রক্ষাতে আরজু ইচ্ছে না থাকা সত্ত্বেও উঠে দাঁড়ালো। সুঠাম দেহের অধিকারী আরজু, তবে বিয়ের পাত্র হলে তার পরনে নেই কোনো পাঞ্জাবি। গতানুগতিক পোশাক আবৃত তার দেহ। চৌশিক মোয়াবাহে বিরক্তি স্পষ্ট। পর্দা সরিয়ে অপর পাশে যাওয়ার আগে হঠাৎ পকেট থাকা ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। এই অসময়ে ফোনের এক কর্কশ আওয়াজে উপস্থিত সবাই চমকে উঠলেন। ভুরু কুঁচকে গেল। ফোনের স্ক্যানে হেডকোয়ার্টার লেখাটা ভেসে উঠতেই তার পেশাদার সত্তা জাগায় হয়ে ওঠে। মুহূর্তেই তার চোয়ার শক্ত হয়ে গেল। উপস্থিত সবার দিকে একবার দৃষ্টিপাত করে সে ফোনটা কানে তুলল। ওপাশ থেকে ভেসে আসা জরুরি নির্দেশ শুনে আজ কণ্ঠস্বর বদলে গেল। সে অত্যন্ত গম্ভীর আর সংক্ষেপে বলল, ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড। আই অ্যাম অন মাই ওয়ে। ফোন পকেটে রেখে সে তৌসিফ সাহেবের দিকে তাকালো। তার কণ্ঠে এখন আর জামাতার মোলায়েম ভাব নেই, বরং কামিন্ডলি অফিসারের দৃঢ়তা। সে বলল, তৌসিফ সাহেব, আমি অত্যন্ত দুঃখিত। নেভেল হেডকোয়ার্টার থেকে জরুরি তলব এনেছে। সাগরের প্রতিকূল পরিস্থিতি। আমাকে এখন জয়েন করতে হবে। শায়লা বেগম আকাশ থেকে পড়লেন। বলেন কি? এই তো মাত্র কবুল বললেন, এখনই চলে যাবেন? অত্যন্ত মিষ্টি মুখটা। আজও তাকে থামিয়ে দিয়ে শান্ত শীতল কণ্ঠে বলল, ডিউটি ফার্স্ট। দেশের জরুরি অবস্থায় মিষ্টি খাওয়ার অবকাশ আমার নেই। আমি চলে যাচ্ছি, বাদবাকি সবাই কাকির সঙ্গে চলে যাবে।
নিলিপ্ত কণ্ঠে কথাগুলো এক নাগাড়ে বলেই সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে সেখান থেকে পরিস্থান করলো আর্য। উদ্দেশ্য মেয়ের সঙ্গে একটিবার দেখা করা, তাই সদ্য বিবাহিত রমণীকে দেখা বা বিবাহের কোনো কাজকর্ম সম্পন্ন করার পিছুটান রইল না তার। সকলেই অবাক দৃষ্টিতে এক প্রকার অবজ্ঞা করে বেরিয়ে গেল বিষয় মজলিসে হতে। ব্যস্ততম রাজধানীর যান্ত্রিক কোলাহলের ঠিক মাঝখানে যেন এক টুকরো সিগ্ধ শান্তি আশ্রয় আর্যের স্বপ্নের সুউচ্চ দালানকোঠার ভিড়ে আজও ইহুজান এই ফ্ল্যাটটি একেবারে ভিন্ন। এক সময় এখানে আর্যর জীবনে পূর্ণতা ছিল, ছিল প্রিয় পর্দাগিনী আর ছোট্ট মেয়েকে নিয়ে একটা সুন্দর ছোট্ট সংসার। কিন্তু মহাকালের অমোঘ নিয়মে আজ সেই সব ছায় বিলীন হয়েছে। বর্তমানে এই বিশাল অট্টালিকা অধিপতি একমাত্র আর্য আর তার একমাত্র ধ্রুবতারা, তার 5 বছরের মাতৃহীনা কন্যা। আর্যর আত্মীয় পরিজনের বা শহরের অন্য প্রান্তে কাকিমা কিংবা অন্য চাচিরা কালভদ্রে এলেও এই গৃহের প্রতিটি কোণে যেন আর্যর গম্ভীর ব্যক্তিত্ব আর নির্জনতার সাক্ষ্য দেয়। তবে আজ পরিস্থিতি ভিন্ন। শুভ বিবাহ উপলক্ষে নিস্তব্ধ এই পুরীতে প্রাণের স্পন্দন জেগেছে। আত্মীয় স্বজনদের কলকলানিতে ঘর আজ মুখরিত। তবে আত্মীয় বলতেও গুটি কয়েকজন, আর্যের কিছু কাজই না চাচা চাচি। তবে আর্যর বাবা মার সম্পর্কে এখনো কিছু খসে হয়নি তিশার সম্মুখে। তিশার এসে পৌঁছেছে একদিন বাদে সন্ধ্যার কিছুটি পর। ঘড়ি কাটে এখন রাত 8:10 ঘরে। তিশার লক্ষ্য করলো বাড়িটা অদ্ভুত রকমের সুন্দর, যদিও বিরক্ত আর অভিমান তার দৃষ্টি অনবরত। তবুও যতবার সে চোখ মেলেছে ততবারই অনুভব করেছে গম্ভীর্যের মোড়ককে আবৃত থাকলেও এই গৃহের আনাচে কানাচে এক অনাবিল প্রশান্তি বিরাজমান। তবে একটি বিষয় তিশাকে বড্ড অবাক করেছে। ড্রয়িং রুম থেকে শুরু করে করিডর, কোথাও আজও কোনো আলোকচিত্র নেই। সাধারণত মানুষের বসার ঘরে কত শত স্মৃতি টানানো থাকে, অথচ এই বাড়িতে আর্য যেন এক অদৃশ্য ছায়া। দেওয়াল জুড়ে কেবল সমুদ্রের উত্তাল ঢেউ আর দিগন্তের ছবি। যেন এই বাড়ির অধিপতি নিজেকে লোকচক্ষুর অন্তরালে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। হামিদা বেগম তিশার কাঁধে হাত রেখে মৃদুস্বরে বললেন, কি দেখছো মা? বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তো। আর্য তো এমনই, নিজের কোনো ছবি ঘরে রাখে ওর দু চোখের বিষ। ও বলে স্মৃতি নাকি মনে রাখতে হয়, দেওয়ালে নয়। তৃষা মনে মনে ভাবল, স্মৃতি নাকি আবার অস্তিত্বহীন। তার বান্ধবীরা বলেছিল আর্যর হেভি পার্সোনালিটি, কিন্তু এই বাড়িতে পা দিয়ে তৃষার মনে হলো সে কোনো মানুষের ঘরে নয়, বরং এক রহস্যময় দুর্গে এসে প্রবেশ করেছে। তবে সামাজিকতার রক্ষার্থে মৃদু হেসে সে বলল, সমস্যা নয় আন্টি। হামিদা বেগম তৎপর বাধা দিয়ে বলেন, আন্টি নয় মা, কাকিমা বলো আমায়। আমি আজও ছোট চাচি। ওর মার মৃত্যুর পর থেকে ছেলেটা আমার কাছে মানুষ হয়েছে। তৃষা প্রত্যুত্তরে মৃদু হাসলো। হামিদা বেগম ফের বললেন, এখন থেকে নিষ্পাপ বাড়িটাকে আবার প্রাণবন্ত করার দায়িত্ব কিন্তু তোমার মা। পারলে তো সময়ের স্রোত হাসি আনন্দ লীল হয়ে যাওয়া বাড়িটাকেও পুনরায় হাস্যোজ্জ্বল করতে। কথাগুলো সংক্ষিপ্ত, তবে তার গভীরত্ব পড়তে পড়তে অনুভব করল তৃষা। হৃদয়ে হঠাৎ সূচনা হলো অযাচিত কম্পনের। সে জানে প্রতিশ্রুতি রক্ষা করা কতটা কষ্টসাধ্য, বিশেষত প্রতিশ্রুতি যদি হয় অপছন্দের কিছুকে ঘিরে। সে দিক দিক ঘুরে না পেয়েও হঠাৎ বলল, আমি একটু ওয়াশরুমে যেতে চাই কাকিমা। হামিদা বেগম বিচলিত হয়ে বললেন। তৎক্ষণাৎ পাশে থাকা মেয়ে সাবরিনাকে ডেকে বলেন, বা সাবু, ভাবিকে একটু ওয়াশটা দেখিয়ে দাও তো। সাবরিনা আর মৃত্তিকা হামিদা বেগমের মেয়ে। সাবরিনা তিশার বয়সী হলেও মৃত্তিকা বয়সে সামান্য ছোট। সাবরিনা সোফায় বসে চিপস খাচ্ছিল। মায়ের আদেশ পেতেই দ্রুত তিশার হাত ধরে আন্তরিক কণ্ঠে বলল, চলো ভাবি। হাঁপ ছেড়ে বাঁচল যেন। সে ভালো করেই জানে ওয়াশরুম যাওয়াটা বাহানা মাত্র, তবুও মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করার থেকে এই মিথ্যে বলে বাঁচা ঢের ভালো। রণতরীর পাদদেশের সুপ্রস্থ আঙিনার থেমে থেমে আছড়ে পড়া জলকল্লোলগুলো দৃষ্টি কাড়ে। কখনো তা নীলাভ বলে ঠাওর হয়, আবার পরক্ষণে তা ফেলিন শুভ্রতায় বিলীন হয়ে যায়। চকিত দৃষ্টি ফেরালে বহুদূরে কোনো এক বন্য পক্ষীর অস্পষ্ট কায়া কুয়াশার চাদর ভেদ করে মিলিয়ে যেতে দেখা যায়। সময় গগনায় অতিবাহিত হয়েছে দিন 30। বিশাল এই আটলান্টিক মহাসাগরের হৃৎপিণ্ডে আর্য রণতরীটি এখন এক নিঃসঙ্গ দ্বীপের মতো ভেসে চলছে। চারদিকে আকাশ যেন জলরাশির সঙ্গে একাকার হয়ে এক ধূসর স্তব্ধতা তৈরি করেছে।
মাঝে মাঝে উত্তল ঢেউ যখন লোহার দেওয়ালে সজোরে আঘাত হানে, তখন সেই গর্জনে এক ধরনের রুদ্রসঙ্গীত বেজে ওঠে। আজও রেলিং ধরে নির্বিমেষ চেয়ে আছে সেই নীল দিগন্তের দিকে। নোনা বাতাস তার চুলগুলো অবিন্যস্ত করে দিচ্ছে, কিন্তু তার পাথুরে মুখাবয়নে বিন্দুমাত্র বেকার নেই। তার চোখে আজ আর সমুদ্র নীল নেই, আছে কেবল এক গভীর শূন্যতা। হঠাৎ ভারী বুটের শব্দে আজর তয়রটা কাটল। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শকরত সাহেব ধীর পায়ে আর্যের পাশে এসে দাঁড়ালেন। বয়সে বড় হলেও আর্যের সঙ্গে তার সম্পর্কটা কেবল আদেশ নির্দেশের নয়, বরং একাত্মিক স্নেহের। সমুদ্রের এই নির্জনতা তার কণ্ঠস্বর বেশ গম্ভীর শোনায়। তিনি আর্যের কাঁধে হাত রেখে ঈশ্বর হেসে বললেন, আর চাপ ইয়াংম্যান, সাগরের নোনা জলে কি ঘরের মিষ্টি ঘেরান ভুলে গেলে? হেডকোয়ার্টারে থাকতে তো অনেক কথা শুনলাম, তা বিয়েটা কি? অ্যাডমিরালের কথাটি শেষ করার আগেই আর্যর চোয়াল শক্ত হয়ে উঠল। সে দৃষ্টি না ফিরেই অত্যন্ত শীতল আর দীনস্বরে বলে উঠল, উইথ অল ডিউ রেসপেক্ট স্যার, প্রসঙ্গটা এখানেই থামান। আমার কোনো বিয়ে হয়নি। অ্যাডমিরাল ভুরু কুঁচকে তাকালেন। হোয়াট ডু ইউ মিন? তোমার কাকিমা তো নিজে ফোন করে আমাদের জানালেন। আর্য এবার ঘুরে তাকালো। তার চোখে এক বিষণ্ণ কঠিন্য। সে শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, আপনারা যেটাকে বিয়ে বলছেন স্যার, ওটা স্পেস একটা সোশ্যাল কন্ট্রাক্ট, অ্যান্ড আই হেট দ্য কন্ট্রাক্ট। একটু থেমে সে আরও যোগ করলো, কাগজে কয়েকটা সই করলে যদি মানুষের মন বদলে যেত স্যার, তবে জীবনটা অনেক সহজ হতো স্যার। আমার কাছে বর্তমান মানে শুধুই আমার প্রফেশন আর আমার অস্তিত্বের শেষ চিহ্ন আমার টুইঙ্কেল। আজর এই হিমশীতল যুক্তির সামনে অ্যাডমিরাল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন এই মানুষটির মনের গহীনে যে ক্ষত তার সমুদ্রের অতল গম্ভীরের চেয়েও বেশি দুর্বিক্ত। অবশ্য ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয়। আর্য জীবনে মাহেরিন সিদ্দিকা কেবল একজন নারী ছিল না, সে ছিল এমন এক রমণী যাকে বিশ্বাস করে আর্য তার সাজানো আকাশ ছেড়ে ঝড়ের কবলে পড়েছিল। শীতের জানালার কপালগুলো যেন একে একে খুলে যেতে লাগলো। অ্যাডমিরাল তফরদার জানলেন আর্য শিকড় কোনো সাধারণ মাটিতে নয়। খুলনার এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান সে, অভিজাত্য যার রক্তে মিশেছিল। কিন্তু সেই ঐশ্বর্যের মোহ তাকে কোনোদিন টানেনি। বিদ্যালয়ের ক্যাম্পাসে আর্য যখন তার চেয়ে 2 বছরের ছোট মেধাবী মেহেরিনকে দেখল, তখনই তার জীবনের মোড় ঘুরে গেল। মেহেরিন ছিল সাধারণ পরিবারের মেয়ে, সঙ্গে খ্রিস্ট ধর্মাবলম্বী, কিন্তু তার ব্যক্তিত্বে এমন এক মায়া ছিল যা আর্যকে আচ্ছন্ন করে ফেলেছিল। ভিন্ন ধর্মের দেওয়াল কিন্তু পারিবারিক মর্যাদার ব্যবধানে কোনোটাই আর্যর আবেগকে থামাতে পারেনি। সেই অসম প্রেমের পরিণাম হলো ভয়াবহ। আর্যর পরিবার যখন এই বিয়েতে বাধা দিল, তখন আর্য এক মুহূর্তের জন্য দ্বিধা করেনি। নিজের বংশ পরিচয়, বিলাসিতা আর বাবার অঢেল সম্পত্তি এক নিমিষে ত্যাগ করে সে মেহেরিনের হাত ধরে পথে বেরিয়ে এসেছিল। তাদের সেই ছোট ভাড়া আসা নাম দিয়েছিল নিকুঞ্জ। যে ছেলেটা কোনোদিন কুটোটি নাড়েনি, সেই মেহেরিনের সুখের জন্য সে দিনরাত এক করে পরিশ্রম করত। তাদের সেই স্বপ্নের সংসারে পূর্ণতা দিদি যখন ছোট্ট রাজকন্যা পৃথিবীতে এলো, আর্য ভেবেছিল তার ত্যাগের সার্থকতা বুঝি এখানেই। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস শুরু হলো তখন, যখন আর্য সমুদ্রের বুকে এক ভয়ঙ্কর বিপদে পড়ল। একবার কর্তব্যরত অবস্থায় জলদস্যুরা তাদের জাহাজ ঘিরে ফেলে। জীবন মৃত্যুর সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আর্যর মনে প্রথম এসেছিল মাহিরিনের কথা। সে জানত তার অবর্তমানে মেহেরিনই সব সামলাবে। উদ্ধার পাওয়ার আশা এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে আর্য কোনোভাবে মাহিরিনের সাথে যোগাযোগ করে কিছু অর্থ সাহায্যের অনুরোধ জানায়। কিন্তু ওপাশ থেকে আসা উত্তরটি ছিল তপ্ত সীসার ন্যায়। সে মাহিরিনের জন্য সে নিজের আভিজাত্য বিসর্জন দিয়েছিল। সেই মাহিরিন চরম বিপদের দিনে তার অস্বীকার করল। ফোনের ওপাশে ভেসে আসা সেই শীতল কণ্ঠস্বর আর্যকে জানিয়ে দিল সে আর্যর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। কথাগুলো এমন ছিল মর্মার্থ। মেহেরিন এতদিন মূলত ভেবেছিল আর্য পরিবার হয়তো কখনো না কখনো আর্যদের মেনে নেবে। মেহেরিন হবে অমন সংক্রান্ত পরিবারের কীর্তি। মূলত সেই লোভে আর্যকে বিয়ে করেছিল, কিন্তু বিবাহের এত বছর পরও যখন মেনে নেয়নি, আর আর্য এখন এতটা বিপদে, তাই তার স্বামীর সাথে সম্পর্ক রাখতে নারাজ সে। প্রতারণা আর অর্থের লালসায় মাহিরিন ততদিনে অন্য পথ বেছে নিয়েছে। বিয়েও করেছিল হয়তো অন্য কোথাও। আর্যর বিশ্বাস, ত্যাগ আর ভালোবাসাকে এক নিমিষেই ধূলিসাৎ করে দিয়ে সে তাকে মাঝ সমুদ্রের মৃত্যুর মুখে
ফেলে রেখে চলে গিয়েছিল। সে সঙ্গে রেখে গিয়েছিল নিজের ক্ষুদ্র অস্তিত্বটাকেও। সামান্যতম মমত্ববোধও হয়তো কাজ করেনি অর্থলোভী মেয়েটার মাঝে। স্মৃতিগুলো মস্তিষ্কে দোলা দিতে এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন আডমিরাল তরফদার হোসেন। আটলান্টিক ঝড় হয় তখন আরও তীব্রতর হয়ে উঠেছে, যেই আর্যর অগোছালো হৃদয়ের ক্ষতবিক্ষত বার্তাগুলো জানান দিচ্ছে। এতটা ভালোবাসা, এতটা ত্যাগ স্বীকারের পরও এমন পরিস্থিতির শিকার আর্যর কাছে সেই দিন থেকে বিয়ে শব্দটা একটা সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট ছাড়া আর কিছুই না। শুকনীরের চতুপার্শ্ব যেন অরণ্যের এক খণ্ড শ্যামল ছায়া। সদর দরজার সম্মুখে বিচিত্র পুষ্পলতা শোভিত যে ক্ষুদ্র উদ্যানটি রয়েছে, রজনীর নিস্তব্ধতায় সেখান হতে রজনীগন্ধার তীব্র আকুল করা ঘ্রাণ ভেসে আসে। দিবালোকে আবার সেখানে গন্ধরাজের আধিপত্য। চারদিকে ফুলের মেলা থাকলেও তার মাঝে আছে এক অযাচিত বিষণ্ণতা, ক্ষণে ক্ষণে কর্ণগোচর হওয়ায় এক শূন্যতার সুর। তিশার গত 1 মাস কেটেছে ঝড়ের গতিতে। নতুন কলেজে পদার্পণ, উচ্চ মাধ্যমিকের অস্থির মুহূর্তের প্রস্তুতি, আর সেই সাথে ফর্ম ফিল আপ ও একগুচ্ছ টিউটোরিয়াল টেস্টের জাতাকলে পিষ্ট হয়ে সে নিঃশ্বাস ফেলার অবকাশটুকুও পায়নি। এই অট্টালিকার প্রতিটি ধূলিকণা চেনার কৌতূহল কোনোদিনই তার ছিল না। তবে কৌতূহলপূর্ণ মানব মনে যেটুকু ছিল তা ব্যস্ততার অতল গৌরবে ঢাকা পড়ে গিয়েছিল। সময়টা সন্ধ্যার প্রাক্য দিনমণি তখন পশ্চিম দিগন্তে পাড়ি জমিয়েছে, আর নীলিমা জুড়ে ধূসর অন্ধকারের মায়া কেবল ঘন হতে শুরু করেছে। তিশা বাগান হতে ধীর পায়ে দোতলায় অলিন্দে এসে দাঁড়ালো। অট্টালিকার ভেতরে একটা মায়াবী কুয়াশার মতো অন্ধকার ছেয়ে গেছে। এই 1 মাসে বাড়ির অনেক অলিগুলি তার চেনা হলেও দোতলার পশ্চিম প্রান্তের এই ঘরটি খেয়াল করার লেশ পায়নি সে। তাই আজ তার অবাধ্য কৌতূহলপূর্ণ মনটি সেই দিকেই ধাবিত হলো। করিডোরটি এখন বিজাতিক এক নিস্তব্ধতায় আচ্ছন্ন। তিশা দেখল কক্ষের কপাটটি আজ সামান্য ফাঁকা হয়ে আছে। ভেতর হতে এক অতি ক্ষীণ কম্পিত আলোকরেখা মেঝেতে আছড়ে পড়ছে। এক অজানা সংখ্যায় তিশার হৃদস্পন্দন বেড়ে গেল। তবু অজানাকে জানার দুর্নিবার সংখ্যায় সে কম্পিত হতে কপাটটি আরও খানিকটা ঠেলে দিল। কক্ষটি প্রায় অন্ধকারচ্ছন্ন। কেবল কোণের একটা টেবিলের ল্যাম্প হতে অতি সামান্য আলো বিস্ফোরিত হচ্ছে। অস্পষ্ট আলো তিশা দৃষ্টি নিবদ্ধ হলেও কক্ষের মধ্যভাগে সে দেখল কার্পেটের উপর একটা ক্ষুদ্র ছায়া মূর্তি স্থির হয়ে বসে আছে। মূর্তিটি তার দিকে পৃষ্ঠদেহ ফিরিয়ে। একটি বিশালাকার প্রাচীন টেডি বিয়ারকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে নির্বিমের জানালার বাইরে অন্ধকারের দিকে চেয়ে আছে। নিতর সেই ভঙ্গি আর কক্ষের থমথমে পরিবেশ দেখে তিশার হৃদয় ধক করে উঠল। এক বিচিত্র হিমশীতল স্রোত যেন তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ভয় আর কৌতূহলের দোনাচাড়ায় তিশা কোনো নিজের কণ্ঠস্বর খুঁজে পেল। বাগরুদ্ধ অতি ক্ষীণ গলায় সে বলে উঠল, কে ওখানে? তিশা তৎক্ষণাৎ দেওয়ালের হাতের প্রকম্পিত আঙুলের ডগা দ্বারা সুইচ অন করল। উজ্জ্বল আলো উদ্ভাসিত হলো কক্ষ জুড়ে। আকস্মিক উজ্জ্বলতার চোখ মুদে আসলো তিশার। পরক্ষণেই সে মন্ত্রমুদ্রে ন্যায় তাকালো সামনে বসা ছোট্ট মেয়েটির দিকে। একটা ফটো ফ্রেম বক্ষে আগলে বসে আছে মেয়েটি। পিঠ অব্দি জড়ানো বাদামি চুলের অধিকারী বাবরি ফ্রক পরিহিত ফর্সা মেয়েটি বড্ড গোলুমুলু। তুলতুলে বিড়ালের ছানার ন্যায় গঠনের বাচ্চাটাকে দেখলে ইচ্ছে করবে ছুটতে গিয়ে আদর করতে। তিশা আমার ছোটবেলা থেকে বড্ড বাচ্চা প্রেমী। বাচ্চা দেখলে মাথা কাজ করে না তার। আর যদি হয় এমন কিউট একটা মেয়ে, তাহলে তো কোনো কথাই নেই। সে এক প্রকার দৌড়ে গেল মেয়েটির কাছে। হাঁটু মুড়ে মেয়েটির সম্মুখে বসে বলল, কিউটি। সে বাচ্চা মেয়েটির তুলতুলে চোয়ালে আদর করতে যেতেই মেয়েটির তৎক্ষণাৎ ঘুরে নিল। বাচ্চাদের থেকে সচরাচর এমন আচরণ পেতে অভ্যস্ত নয় তিশা। কৃত্রিম বিস্মিত হয়ে সামান্য হাসল সে, তবে হাল ছাড়ল না। ভাব জমাতে ফের বলল, কিউট পাই। মেয়েটি তাকালো না তবুও। তিশা পুনরায় বলল, তোমার নাম কি সুইটি ক্যান্ডি? তুলতুলে মেয়েটি এবার মুখ তুলে চাইল। কি ডগর তার চোখ জুড়ো, তবে মণি দুটো হালকা নীলাভ। তিশা মিষ্টি হাসতে মেয়েটি কিছুটা গম্ভীর স্বরে বলল, সিপ্রা ইয়ারিন। তিশা মেয়েটির নরম মিষ্টির কণ্ঠে হেসে বলল, ওহ, শিখদ একটা নাম, তোমার মতনই কিউট। তিশা দুহাত বাড়িয়ে সিপ্রান তুলতুলে চোয়াল হাত বুলালো। সসেনে আরও কিছু বলতে যাবার পূর্বেই পেছন থেকে ডাক দিল কেউ একজন।
আরে টুইঙ্কেল, তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। তিশা পিছন ঘুরে দেখলো খাবারের বাটি হাতে দাঁড়িয়ে আছে ঝুমা। মেয়েটি এই বাড়ির পরিচারিকা, বড্ড বন্ধুসুলভ। তার কাছে তিশা প্রত্যেকেই গল্প শুনেছে এই 1 মাসে। আর তার জানা মতে টুইঙ্কেল আর্যর মেয়েটা বড্ড ঘরকুনে। আর কত মাসে তিশার ব্যস্ততা দরুন তার সাথে দেখা করতে পারেনি তিশা। তার মানে কি এই আর্যর মেয়ে? তবে মেয়েটি কে বলল তার নাম সিফরা? ওহ, তুমি টুইঙ্কেল। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তিশা কথাটি শেষ হলো না। ও কিছু বুঝে ওঠার আগেই সিফরা পাশের টি টেবিল থেকে ভারী পিতলের একটা শোপিস তুলে নিল। ঝুমা আত্মনাদ করে ওঠার আগে সিফরা সজোরে শোপিসটি ছুঁড়ে মারল তিশার কপালে লক্ষ্য করে। নিখুঁত নিশানায় সেটা তিশার কপালে বিঁধল। একটা তীক্ষ্ণ যন্ত্রণায় তিশার মাথাটি ঝিমঝিম করে উঠল। চোখের সামনে সব যেন অন্ধকার হয়ে আসছে। কপালে হাত দিতেই দেখলো আঙুলের ডগা বেয়ে উষ্ণ গাঢ় রক্ত গড়িয়ে পড়ছে। জুমা হাতের বাটিটি টেবিলের উপর রেখেই ছুটে এলো। ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়ার গলা চিৎকার করে উঠল, হায় খোদা, এ কি করলো টুইঙ্কেল মনি? এ কি কাণ্ড! শিবরা তখন নির্বিকার, যে কিছু হয়নি। সে ফটো ফ্রেমটা বকে চেপে ধরে জানালার দিকে মুখ ফিরিয়ে বসলো। ঝুমা আর এক মুহূর্ত দেরি করল না। তিশার হাত ধরে এক প্রকার টেনে ঘর থেকে বের করে নিয়ে গেল। যেতে যেতে কাঁপা কাঁপা গলায় বলল, চল আপু, তোমাকে ড্রেসিং করিয়ে দেই। রক্তের ধারা তখন তিশার গাল বেয়ে নেচে নামছে। ব্যথায় কুঁচকে যাচ্ছে চোখে। সে শেষবার শিপ্রার দিকে তাকালো। এইটুকুন একটা মেয়ের মনে কিসের এত বিষাদ, কিসের এত ক্ষোভ? তিশার মনে হলো শরীরের এই ক্ষতটার চেয়ে এই ছোট্ট মেয়েটির কিসের এত বিষাদ, কিসের এত ক্ষোভ? তিশার মনে হলো শরীরের এই ক্ষতটার চেয়ে ওই ছোট্ট মেয়েটির নীরবতা অনেক বেশি ভয়ঙ্কর। ক্যাপ্টেন আর্য এহসান নিজস্ব কেবিনের প্রকক্ষে তখন এক পলাশ নিস্তব্ধতা বিরাজ করেছে। আর্য ইজি চেয়ারে গায়ে নিয়ে বসে আছে। দুপুরের এই বিরক্তিটুকুই তার সারাদিনের ব্যস্ততার মাঝে এক চিলতে অবকাশ। কক্ষটি বেশ সুবিস্তর। দেওয়াল ঘেঁষে সারিবদ্ধ বইয়ের তাক, যেখানে চিকিৎসা বিজ্ঞানের ভারী ভারী সব গ্রন্থের সহব্যবস্থা। এক কোণে একটি ইনডোর প্ল্যান থেকে লতানো সবুজ পাতাগুলো যেন ঘরের কর্তৃমত্তা প্রাণের স্পন্দন যোগাচ্ছে। আর্যের সম্মুখে এক কাছে জানালা বিস্তৃত যত সামান্য হলো তাদের স্পষ্ট দেখা যাচ্ছে সমুদ্রের অজস্র জলকুলগুলো। বাতাসের মৃদু হুল্লোড় জলের ওপর যে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হচ্ছে তা পরিফলিত আলোকরশ্মিগুলো স্ফূর্তির ন্যায় দ্রুতি ছড়াচ্ছে। আর্য আনমনির সেই নীলাভ জলের কম্পনের দিকে তাকিয়েছিল। তার চোখের দৃষ্টি এক বিষণ্ণ গম্ভীর্য। বাইরের সেই শান্ত সৌন্দর্য কি তার মনের ভেতরকার বিক্ষুদ্র ঢেউগুলো কি স্থির করতে পারেনি হয়তো। আনমনি যেমন চিরন্তকালের হুট করে পাশে থাকা ইলেকট্রনিকের যন্ত্রটার কম্পনে নিজের উপস্থিতি জানান দিল। একসঙ্গে ছেদ ঘটালো আর্যের চিন্তার। বিরক্তিতে কিঞ্চিৎ ভ্রুকুঞ্চনপূর্বক আর্য অবহেলিত দৃষ্টিতে তাকালো ফোনটার দিকে। প্রায় শখানেক আর্নিস মেসেজ এসে উপস্থিত হয়েছে। বলা বহুল, ক্যাপ্টেন আর্য এহসান এই মায়াবী অন্তর্জালের জগতে বিচরণ করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেঞ্জারে এই চোলটু খাচ্ছানি তাকে কখনো সেভাবে টানেনি। দিনের পর দিন, হয়তোবা সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে যায়, তার ওই নীলরঙা অ্যাপটিতে প্রবেশ করা হয় না। আর জানালার ওপারে ওই টলটলে নীল জলরশ্মি দেখতে দেখতেই কী জানি এক অদম্য কৌতূহল সে নিজের ফোনটা হাতে নিল। লগ ইন করতে যেন বিস্ময়ে একপলা ঝাপটা এসে লাগলো তার চোখে। অজস্র বার্তার ভিড়। কয়েক সপ্তাহ জমানো কয়েকটা বার্তা একে একে ফোনের পর্দায় ভেসে উঠেছে। যেন এক দীর্ঘ প্রতীক্ষার পর বাঁধ ভাঙা জলস্রোত আছড়ে পড়ছে। আরও নিস্পৃহ চোখে স্কুল করে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার আঙুল দুটো থমকে গেল একটি বিশেষ নামের ওপর। সবার চেয়ে একটি মানুষের বার্তার সংখ্যা যেন একটু বেশি অসরঞ্জাম। শুধু বেশি নয়, বরং বলা চলে অকল্পনীয়। প্রায় 1000-এর ওপর পা পড়া বার্তার পাহাড় জমে আছে ওই একটি চ্যাটবক্সে। মেয়েটি যেন এক বিরামহীন কথক, যে প্রতিদিন আপন মনে নিজের কথাগুলো এখানে জমা করে রেখে গিয়েছে। আজের মতো গম্ভীর আর হিসেবি মানুষের মনেও এবার কিঞ্চিৎ কৌতূহলে উদয় হলো। সে ভুরুকুচকে কী যেন ভাবলো, অথবা নিজের অজান্তি এক বুক কৌতূহল আর সামান্য বিস্ময় নিয়ে আজও সেই চ্যাটবক্সের অন্দরমহলে প্রবেশ করলো। পর্দার উজ্জ্বল আলোয় ভেসে উঠল সেই মেয়েটির অজস্র না বলা প্রলাপের ভিড়। প্রথম মেসেজটি এমন, এই যে মিস্টার, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, অনেক দামি কেউ?
যদিও আমার জন্য একটি স্পেশাল, তাই বলে এরকম করে মানুষকে ঝুলিয়ে রাখবেন? কতগুলো মেসেজ দিয়েছি আপনাকে, হ্যাঁ? একবারও রিপ্লাই তো দেননি, সিন করার প্রয়োজনও করেনি। সার্চ অফ 100%। বাট ইউ নো মিস্টার, আপনি যতদিন চিন্তা করবেন আমি ততদিনই আপনাকে এভাবে মেসেজ দিতেই থাকবো। দেখি কতদিন ছিন না করে পারেন। এরকম হাজারটা মেসেজ জমা রয়েছে ইনবক্সে। অন্যদের কাছে এটা ইন্টারেস্টিং মনে হলো, ক্যাপ্টেনের আরজুর মতো পেশাদারী ব্যক্তিত্বের কাছে নিহাত ন্যাকামো হিসাবে গণ্য হয়েছে। তাই আরজু আর বাকিগুলো পড়ল না, এক প্রকার বিরক্তিকে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়।